আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা লুকিয়ে আছে। আমরা যখন বর্ডারে থাকি বিভিন্ন ক্ষেত্রে, সেখানে কিছু ঘোষিত শত্রু থাকে, কিছু অঘোষিত শত্রু থাকে। অঘোষিত শত্রু তারাই হয় যাদেরকে আমরা কমনলি বলি ইনসার্জেন্ট। আর ইনসার্জেন্টদের এগেনস্টে আমরা যখন অপারেশন করি সেটা হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি। আমরা জানি কি হতে পারে সিচুয়েশন, কিন্তু একটা স্বাভাবিক গণতন্ত্রের মধ্যে আমরা কোনোদিন ভাবতে পারি না যে জনপ্রতিনিধিরা ইনসার্জেন্সি সৃষ্টি করার চেষ্টা করছে শুধু ভোট ব্যাংকের পলিটিক্সটাকে সুরক্ষিত রাখার জন্য, শুধু অত্যাচার অনাচার সাধারণ মানুষের উপরে তুলে আনার জন্য। খুব দুঃখের সাথে বলতে পারবো যে পশ্চিমবঙ্গ প্রদেশ একমাত্র প্রদেশ যেখানে সেনাবাহিনী সুরক্ষিত নয়, প্রাক্তন সেনাকর্মীরা সুরক্ষিত নয়, এখানকার সেনা কর্তারা সুরক্ষিত নয়। এটা এমন একটা প্রদেশ যেখানে প্রদেশের মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে বলে সেনাবাহিনী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কু করছে, অথচ সেনাবাহিনী তখন নর্মাল রুটিন এক্সারসাইজ করছিল। তারপরে আমরা কি দেখলাম, 26শে জানুয়ারি কুচকাওয়াজের অভ্যাসের সময় হঠাৎ করে এক কাউন্সিলের গাড়ি ঢুকে পড়ছে এয়ারফোর্সের কন্টিজেন্টের ভেতরে, আর চাপা দিয়ে একটা এয়ারফোর্সের কর্পোরালের রীতিমতন কোল্ড ব্লাডেড হত্যা করে। এছাড়া ভারতীয় জনতা পার্টির সাথে যেসব সেনাকর্মীরা যুক্ত আছে তারা যেহেতু 90% বা সিংহভাগ ভারতীয় জনতা পার্টিকে ভোট করে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওপরে এরকম আক্রমণ আনবে। সেটা 2011 সাল থেকেই শুরু হয়েছে, যবের থেকে উনি ক্ষমতায় এসছেন। আর স্বাভাবিকভাবে সেনাবাহিনীর কর্মীরা কোনোদিন রিটায়ার্ড হয় না মন থেকে। তো আমরা রাষ্ট্রবাদ এবং রাষ্ট্রহিতটাকে মাথায় রেখে ভোটটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চান না। দেখা যাচ্ছে যে যেখানে সেনারাই মানে নিরাপদে নন, যারা মানুষকে রক্ষা করেন, যেখানে সেনারা নিরাপদ নন, সেনাদের উপরে আক্রমণ চালানো হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আপনি কি বলবেন আজকে? সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে তো গণতন্ত্রই বিপন্ন। এখানকার মূল ব্যবসা তো হয়ে গেছে বোমা শিল্প। আর আমি কতগুলো উদাহরণ যেমন আগে দিলাম, আরও কিছু উদাহরণ দেবো। কিছুদিন লাস্ট 6 মাসের মধ্যে আমি যেমন এই লাস্ট অ্যাজিটেশন ব্যারাকপুরে আহত হলাম বিনা কারণে। আমি নিজের আইডেন্টি কার্ড দেখাচ্ছি পুলিশকে যে আমি একজন সেনাকর্মী, একজনের মাথা ফেটে গেছে, আমি ওকে ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করছি, সেখানে বর্বরতার সাথে পুলিশ লাঠিচার্জ করে। এবার দুঃখের বিষয় হচ্ছে এই কলকাতা পুলিশের মধ্যে 578 জন এমন প্রাক্তন সেনাকর্মী আছে যাদের পে ফিক্সেশনের হিসাবে পশ্চিমবঙ্গ সরকার স্যালারি দেয় না। সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচনে আপনারা দেখেছেন। আগামী লোকসভা নির্বাচনে তার প্রতিদান নিশ্চয়ই মানুষ বোঝাবে। আরও কিছু উদাহরণ দিচ্ছি। মেজর ঋত্বিক পাল 17 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি গ্রেপ্তার থাকেন, ভারতীয় জনতা পার্টির একজন প্রবক্তা, রাজ্য প্রবক্তা। হাওলদার শান্তনু 2 জুন 2021 ওনার পুরো এন্টায়ার বাড়ি ভ্যান্ডালাইজ করে দেওয়া হয়, বাড়িতে একটা পিন পর্যন্ত নেই। ওখানকারই সোকল্ড তৃণমূলের উন্নয়ন বাহিনীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে নকড়া বিধানসভার মধ্যে সুবেদার জন্ময় মাহাতো যিনি প্রার্থী ছিলেন, তা তেনার ওপরেও ওখানকার পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে আক্রমণ করা হয়। আর লাস্ট অ্যাটাক তো আমি বুথে বসার সময় হোক বা যে কোনো অ্যাজিটেশন, আমার উন্নয়ন বাহিনী আর পুলিশ এদের না, তাহলে কি মনে করছেন যেখানে প্রশাসন, যেখানে কলকাতা পুলিশ যেখানে রাজ্য সামলাচ্ছেন এবং আপনারা বর্ডার সামলান, দেশকে রক্ষা করছেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বারবার আপনার সেনাদের জন্য এত কিছু উন্নয়ন, সেনাদের জন্য এত কিছু করছে, সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালীর কাণ্ডে শেখ শাহজাহানের মতন লোকেরা যদি একটা রাজনৈতিক দলের সম্পদ হয়, যেখানে সিআরপিএফ এবং ইডি মার খায়, সাধারণ জনগণ এখানে ব্যাস হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। আর যেমনি যে কোনো নাগরিক যদি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তাহলে পালিশ আর পেটাই ধোলাই
এইসব হয়। না, দেখা যায় যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে একটা রাম মন্দির, যেখানে একটা মানুষকে উপহার দিয়েছেন এত বছর পর, সেখানেও দেখা যায় যে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ে না, এই রাম মন্দির করে এত টাকা খরচা করে কেন এত হলো। এবং মুসলিমরাও পর্যন্ত আওয়াজ তুলছে যে বাবরি মসজিদ ওই দিনে রাম মন্দিরের বিরোধিতা করছেন ওনারা, কি বলবেন আপনি? এটা ধার্মিক বিষয়। আর যেই সেক্টর থেকে আমি এসছি, প্রধানমন্ত্রী একটা কথা বলেন, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস। আর আমি আগেও বললাম, যেমন বিং এ এক্স সার্ভিসম্যান, আমি এই বিষয়টার মধ্যে কোনো কমেন্ট করব না। হ্যাঁ, এটা আমাদের ইষ্টদেবের 500 বছর পরে অধিষ্ঠান হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা সকলে আসুন, রাম মন্দির দর্শন করুন। এটা ভারতবর্ষের ঐতিহ্য। ভারতবর্ষের রাষ্ট্রপুরুষ যদি কেউ প্রথমে হয়ে থাকে, প্রভু শ্রীরামচন্দ্র, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু ওই ধার্মিক বিষয়টা আমি কোনো না, মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাবরি মসজিদও করছে, কোনো ধর্ম নিয়ে উনি করছেন না, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বেশি ধর্ম নিয়ে বেশি সমালোচনা করা এটা হচ্ছে। সামগ্রিকভাবে যারা মানে পলিটিক্সটা করে, হচ্ছে নেপোটিজমের পলিটিক্স করে, ঠাকুরদা, বাবা, তার ছেলে, তাদের বংশ। নরেন্দ্র মোদীও জানেন না যে আগামী দিন কে সর্বভারতীয় সভাপতি হবে, বা আমাদের ডক্টর সুকান্ত মজুমদারও জানেন না যে আমরা যদি সরকারে আসি, বা বিরোধী দলনেতাও জানে না যদি আমরা সরকারে আসি কে মুখ্যমন্ত্রী হবে বা কে রাজ্য সভাপতি হয়। আমাদের মধ্যে একটা সাংগঠনিক বিষয় ঠিক বুথ স্তর থেকে নিয়ে রাষ্ট্রীয় স্তর অব্দি আছে। আমাদের পার্টির মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি আছে। তো বিষয়টা হচ্ছে এই সব প্রোপাগ্যান্ডাগুলো ওই সব পার্টি, কংগ্রেস এবং যতগুলো ক্ষেত্রীয় দল আছে, যারা পরিবারতন্ত্রকে নিজের সাথে নিয়ে চলতে চান, সেই সব পার্টিরা এইসব বলবে, এটা স্বাভাবিক। আর সত্যি কথা বলতে দেশে গণতন্ত্র আছে বলেই 51% মানুষ আজও নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছে। আর আগামী নির্বাচনে আমরা 400 পার করবই। আচ্ছা, বিরোধী দলরা বলছে কোনো বিকাশ হয় নাই, দেশের উপরে অনেক চর্চা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যারা বলছে আমরা ঋণী হয়ে গেছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা এখন 5 ট্রিলিয়ন ইকোনমি ক্রস করে পৃথিবীর 5ম অর্থনৈতিক শক্তি হয়ে গেছি। আমাদের দেশে এয়ারপোর্টের সংখ্যা বেড়েছে। কংগ্রেস জমানার মধ্যে কতগুলো এমস ছিল, আজকে কতগুলো, আজকে 18টা এমস হয়েছে। আমাদের আইআইটি কতগুলো বেড়েছে, আইআইএম কতগুলো বেড়েছে। বন্দে ভারত তেলগো কি অবস্থায় আছে সেটা সাধারণ জনগণ সব কিছু জানে। তাই জন্য সাধারণ জনগণ শুধু একমাত্র নরেন্দ্র মোদীকেই ভোট করতে চায়, ভারতীয় জনতা পার্টিকে ভোট করতে চায়। এইটার জন্য কিছু পলিটিক্যাল ভেন্ডেটা করতেই হবে, বিরোধীরা তা করছে। কিন্তু পলিটিক্সের মধ্যেও একটা সামঞ্জস্য থাকা উচিত, একটা সৌজন্য থাকা উচিত। আবার বলছি, যারা নেপোটিজমের পলিটিক্স করে, যারা পরিবারতন্ত্রের পলিটিক্স করে, তাদের থেকে আমরা কিছু আশা করি না। তারা যেটা করছে সঠিক কাজ করছে। আগামী দিন ভারতের সাধারণ জনগণ বুঝিয়ে দেবে, আপকি বার 400 বার ফিরে একবার মোদী সরকার। আপনার নামটা? আমার নাম কৌশিক চৌধুরী, অখিল ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদ পশ্চিমবঙ্গের সম্পাদক। অসংখ্য ধন্যবাদ।